কুন্তিপুর গ্রামে মহেন্দ্র নামে এক দরিদ্র কৃষক তার বৃদ্ধা মায়ের সঙ্গে থাকত। বাবা, আজকে কিছু খেতে পাবো নাকি খালি পেটে ঘুমাতে হবে? সকাল থেকে পেটে কিছুই পড়েনি। মনে হচ্ছে আমার শরীরের শক্তি এবার জবাব দিতে শুরু করেছে। আমি সকাল থেকে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। খেতেও কাজের খোঁজে গিয়েছিলাম, কিন্তু কোথাও মজুরির কাজ পেলাম না। সবাই বলে কাজ নাই। কিছু মানুষ তো নিজেরাই খুব বিপদে আছে, তাদেরও চুলায় আগুন জ্বলে না। কি করব আমি? বাবা, তুই চিন্তা করিস না, ভগবান সব দেখছেন। হয়তো তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। সব ঠিক হয়ে যাবে, ভগবানের ওপর বিশ্বাস রাখ। জানো মা, আমার মনে হয় আমি তোমার জন্য একজন ভালো ছেলে হতে পারলাম না। এখন তুমি বৃদ্ধা হয়ে গেছো, এখনও আমি তোমার ঠিকমতো খেয়ালও রাখতে পারছি না, তোমাকে দুমুঠো খাবার দিতে পারছি না। না বাবা, এমন কেন ভাবছিস? তুই আমার কতটা খেয়াল রাখিস তা আমি ভালো করেই জানি। এখন আমাদের খারাপ সময় চলছে, কিন্তু এটাও কেটে যাবে। চিন্তা করিস না। মা, আমি এখনই আবার বাইরে যাব। কোথাও না কোথাও থেকে কিছু একটা ব্যবস্থা করেই ফিরব। দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। রাত হয়ে আসছে বাবা, এখন আর বেশি ছোটাছুটি করিস না। খালি পেটে এত খাটনি করিস না। তোর যদি কিছু হয়ে যায় তবে আমি কিভাবে বাঁচব? তুই যাস না বাবা। তোমার আশীর্বাদ আছে আমার সাথে, আমার কিছু হবে না। তুমি শুধু আমার জন্য দোয়া করো। এতটুকু বলে মহেন্দ্র নিজের ঘর থেকে বের হয় এবং পাশের গ্রাম জনকপুরীর দিকে রওনা হয়। সেই মনে মনে ভাবতে থাকে, আমি তো বুঝতেই পারছি না যে আমার জীবন আসলে কবে বদলাবে, আর কবে আমি আমার বৃদ্ধা মায়ের জন্য একটা ভালো ঘর আর খাবার দিতে পারবো। হে ভগবান, তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? আমি কি আগের জন্মে বড় কোনো পাপ করছি, যার জন্য এই জন্মে তার শাস্তি দিচ্ছ? এরপর জনকপুরী গ্রামে পৌঁছানোর পর মহেন্দ্র একে একে সব ঘরের দরজা কড়া নাড়তে থাকে। প্রতিবারই সে নিজের ক্ষুধার কথা বলে এবং কিছু খাবার চায়, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিটি ঘর থেকেই তাকে নিরাশ হতে হয়। কেউ বলে আমাদের কাছেই খাবার খুব কম, আবার কেউ কোনো জবাব না দিয়েই দরজা বন্ধ করে দেয়। মানুষের এমন ব্যবহার দেখে মহেন্দ্রর আশা ভাঙতে শুরু করে। মনে হয় এখানে আমাকে খাবার জন্য কেউ কিছু দেবে না। হে ঈশ্বর, এখন তুমিই আমাকে সাহায্য করো। আমি খালি হাতে গেলে আজকেও আমার মা খালি পেটে ঘুমাতে হবে। আমার দিকে মুখ তুলে তাকাও ভগবান, আর কত পরীক্ষা নিবে? এসব বলে মহেন্দ্র উদাস হয়ে বাড়ির দিকে রওনা হতে যাবে, তখনই তার নজরে গ্রামের একটি পুরনো ঘর পড়ে। সে ভাবে হয়তো এখান থেকে কিছু খাওয়ার মতো পেয়ে যেতে পারি। এতটুকু বলে মহেন্দ্র সেই বাড়ির কাছে যায় এবং দরজা কড়া নাড়ে। আওয়াজ শুনে ভেতর থেকে এক বিধবা নারী বেরিয়ে আসেন। তিনি মহেন্দ্রর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, জলদি লাইক করো, জলদি সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করো, লাইক এবং সাবস্ক্রাইব করো। এখনই করো। কি ব্যাপার ভাই, এত রাতে আপনি কাকে খুঁজতেছেন? কোনো বিপদ হলো নাকি আবার? বোন, ঘরে খাবার মতো কিছুই নেই। মা ক্ষুধার্ত, আর আমিও অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কেউ সাহায্য করেনি। আপনিই যদি কিছু খাবার দিতেন, ভগবান আপনার মঙ্গল করবে। হ্যাঁ ভাই, কেন নয়, আসুন আগে আপনি পেট ভরে কিছু খেয়ে নিন, কারণ ঈশ্বর কাউকে ক্ষুধার্ত রাখেন না। চলুন ঘরে আসুন। সেই নারী মহেন্দ্রকে কিছু খাবার দিলেন এবং মহেন্দ্র পেট ভরে খেল। আপনাকে অনেক ধন্যবাদ বোন, আপনি আমাকে খাবার দিলেন। জানি না আমি এই ঋণ কিভাবে শোধ করব। আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। যদি কখনো আপনার উপকার করতে পারি, নিজেকে ভাগ্যবান মনে করব। ভাই, জীবনে কখনো হার মানবেন না। ঈশ্বর সবসময় তাদের সাহায্য করেন যারা পরিশ্রম করে এবং হৃদয়ে ভালো কিছু করার চেষ্টা করে। আমার দোয়া সবসময় আপনার সাথে থাকবে। আপনার জীবন খুব শীঘ্রই বদলাতে চলেছে। শুধু সততা আর পরিশ্রমের হাত ধরে রাখবেন। জি বোন, অবশ্যই। আমি আপনার কথা সবসময় মনে রাখব। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আমার বৃদ্ধা মায়ের মুখে হাসি ফুটাতে পারি। এরপর সেই নারী একটি ছোট পুটলি মহেন্দ্রের হাতে ধরিয়ে দিলেন। এর ভেতরে কি আছে বোন? ভাই, এতে আপনার এবং আপনার বৃদ্ধা মায়ের জন্য খাবার আছে। আপনি এটা বাড়ি নিয়ে যান। পরে আপনার যখন খিদা পাবে, মায়ের সাথে বসে খেয়ে নিতে পারবেন। ঠিক আছে বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। আপনি আমার অনেক উপকার করলেন। মহেন্দ্র পুটলিটি সামলে নিয়ে সেই নারীকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে সে তার মাকে ডাকল। মা, কোথায় তুমি? দেখো, আমি আজকের খাবারের ব্যবস্থা করে এনেছি। এরপর মহেন্দ্র এবং তার বৃদ্ধা মা একসাথে বসে খাবার খেল। পরদিন সকালে মহেন্দ্র যখন আবার কাজের সন্ধানে বের হলো, আজও সে কোনো কাজ পেল না। সে এদিক ওদিক কাজের জন্য ঘুরছিল। তখনই তার নজর সেখানকার জমিদার হীরালালের ওপর পড়ল। মহেন্দ্র জমিদার হীরালালের কাছে গেল। মালিক, আমাকে কিছু কাজ দিন, কারণ গতকাল থেকে আমার ঘরে এক দানা শস্য নেই।
আজ যদি কোনো কাজ না পাই তবে আজও আমাদের না খেয়েই থাকতে হবে। আরে না না, এমন হবে না, কারণ আমিও একজন শ্রমিকের সন্ধানেই ছিলাম। এখন যখন তোমাকে পেয়েছি তখন আমার খোঁজ শেষ হলো। আমাকে আমার খেতে কাজ করাতে হবে, কিন্তু আমি সেখানেই বসে দেখব যে তুমি ঠিকমতো কাজ করছো কিনা। ঠিক আছে মালিক, আপনি ওখানেই আমার সাথে থাকবেন। আমি কাজে কোনো ফাঁকি দিব না, সততার সাথে কাজ করব। এরপর মহেন্দ্র হীরালালের খেতে চলে গেল এবং পূর্ণ একাগ্রতার সাথে কাজ করতে শুরু করল। হীরালাল পাশের একটি গাছের নিচে বসে রইল। মহেন্দ্র দিনভর খেতে কাজ করল এবং কাজ শেষে হীরালাল সন্ধ্যায় তাকে সারাদিনের মজুরি দিয়ে দিল। জলদি লাইক করো, জলদি সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করো, লাইক এবং সাবস্ক্রাইব করো। এখনই করো। মহেন্দ্র, আমি তোমার কাজ পছন্দ করেছি। তুমি সত্যি ভালো কাজ করছো। তুমি চাইলে কালও এখানে এসে কাজ করতে পারো, তবে কাজে কোনো ফাঁকি দিবে না। জি মালিক, কেন নয়। আমি সততা নিষ্ঠার সাথে কাজ করব, কাজে কোনো ফাঁকি দিব না, আপনি নিশ্চিত থাকতে পারেন। এরপর মহেন্দ্র বাড়ি গেল এবং সেই দিনের রেশন কিনে নিয়ে এলো। মা দেখো, আজ ভগবান আমাদের কথা শুনেছেন। আমি আজ কাজ পেয়েছি এবং এই দেখো আজকের মজুরিও নিয়ে এসেছি। এখন আমাদের না খেয়ে ঘুমানোর দিন শেষ হলো। বাবা, এ তো খুব ভালো খবর। তুই এত পরিশ্রম করলি, শেষ পর্যন্ত আজ তার ফল পেলি। ভগবান সবারই মঙ্গল করে। এরপর বৃদ্ধা মা রান্না করলেন এবং দুজনে পেট ভরে খেয়ে ঘুমাতে গেলেন। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন মহেন্দ্র হীরালালের খেতে কাজ করছিল। তখনই দেখল হীরালাল বিমর্ষ মনে একটি গাছের নিচে বসে আছে। মহেন্দ্র হীরালালকে উদাস দেখে জিজ্ঞাসা করতে গেল, মালিক, আজ আপনি এত উদাস কেন? কি হয়েছে? কোনো গুরুতর ব্যাপার নাকি? আমাকে বলতে পারেন, আমি দেখি কোনো কিছু করতে পারি কিনা। আরে না মহেন্দ্র, কোনো ব্যাপার না। তুমি যাও, গিয়ে নিজের কাজ করো। এই সমস্যার সমাধান তোমার দ্বারা হবে না। মালিক, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি উদাস। আপনি আমাকে বলুন কি সমস্যা। হতে পারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। বলুন মালিক, কি সমস্যা? না মহেন্দ্র, এই সমস্যার সমাধান কারো কাছে নেই। তুমিও এই সমস্যার কোনো সমাধান করতে পারবে না। আরে মালিক, আপনি একবার বলেই দেখুন না, হতে পারে আমি এর কোনো সমাধান বের করতে পারি। আপনার মন খারাপ দেখে আমারও কাজ করতে ইচ্ছে হচ্ছে না, আমারও কাজে মন বসবে না। দয়া করে বলুন মালিক, কি নিয়ে আপনার মন খারাপ? ঠিক আছে, তবে শোনো, আমার গ্রামের 2 জমিদার ভাই আমার পৈতৃক জমি দখল করে নিয়েছে। সেই জমি আমার কাছে খুব মূল্যবান ছিল, কারণ ওটা আমার দাদাজি আমার জন্য রেখে গিয়েছিলেন। কিন্তু তারা প্রতারণা করে গ্রামের 2 জমিদার ভাই সেই জমি হাতিয়ে নিয়েছে। আমি এর অভিযোগ পুলিশেও করতে পারছি না, কারণ পুলিশও তাদেরই পক্ষ নেয়। মালিক, আমার কাছে একটা বুদ্ধি আছে, যা দিয়ে আপনার পৈতৃক জমি আপনি ফেরত পেতে পারেন। এরপর মহেন্দ্র হীরালালকে পুরো পরিকল্পনা বুঝিয়ে বলল। মহেন্দ্রর ফন্দি শোনার পর হীরালালের তা খুব পছন্দ হলো। আহারে বাহ মহেন্দ্র, কি চমৎকার বুদ্ধি বের করেছো। যদি আমি আমার পৈতৃক জমি ফেরত পাই তবে আমি তোমাকে বড় পুরস্কার দেব। আরে না মালিক, তার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের কাজে যান, আর কাল থেকেই আমি এই পরিকল্পনায় লেগে পড়ব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই সমস্যার সমাধান সুন্দরভাবে করব। ঠিক আছে, তবে তাহলে তুমি তোমার পরিকল্পনা মতো কাজ শুরু করে দাও। পরদিন সকালে মহেন্দ্র সেই গ্রামের 2 জমিদার ভাই মুকেশ ও সুরেশের কাছে গেল এবং কাজ চাইল। নমস্কার শেঠজি, আমি কি আপনাদের এখানে কিছু কাজ পেতে পারি? কে তুমি? আর এখানে যে লোক লাগবে তা তোমাকে কে বললো? আরে শেঠজি, আমি একজন গরিব মজুর। প্রতিদিন কোথাও না কোথাও কাজ করে পেট চালাই। কখনো কারো খেতে কাজ করি, তো কখনো মজুর হয়ে যা পাই তাই করি। গরিব মানুষ এই করে চলতে হয়। জলদি লাইক করো, জলদি সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করো, লাইক এবং সাবস্ক্রাইব করো। এখনই করো। সেসব তো ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কোনো কাজ নেই। তুমি অন্য কোথাও কাজ খোঁজার চেষ্টা করো। বলেন কি শেঠজি? আমি শুনেছি পুরো গ্রামের সবচেয়ে বড় জমিদার আপনারা, আর সবচেয়ে বড় জমি আপনাদের কাছে। তাই ভাবলাম এখানে অনায়াসেই কাজ পেয়ে যাব, তাই আসলাম এখানে কাজ করতে। না ভাই, আমাদের কাছে কোনো কাজ নেই। আমাদের আগে থেকেই অনেক মজুর আছে। তার মানে হীরালাল শেঠ আপনাদের সম্পর্কে সঠিক কথাই বলছিলেন। কি বলেছে হীরালাল শেঠ আমাদের সম্পর্কে? জলদি করে বলো। কিছু না, এমনি মুখ দিয়ে বেরিয়ে গেছে। চলি তবে, আপনাদের কাছে তো কাজ নেই, এখানে থেকে কি করব? মহেন্দ্র যখন চলে যেতে শুরু করলো তখন সুরেশ মুকেশকে তাকে থামাতে বলল, যাতে হীরালাল কি বলেছে তা জানা যায়। আরে থামো ভাই, এদিকে এসো, তোমার জন্য আমাদের কাছে একটা কাজ আছে। ডাক শুনে মহেন্দ্র তৎক্ষণাৎ তাদের কাছে ফিরে গেল। তুমি কি কাজ করতে চাও না? ধন্যবাদ শেঠজি, বলুন কি কাজ। আমি যে কোনো কাজ করতে রাজি। আসলে পেটের দায় বড় দায়, আর বাড়িতে বৃদ্ধা মা আছে। কাজ তো আমরা বলে দেব, আগে তুমি এটা বলো, হীরালাল আমাদের সম্পর্কে তোমাকে কি বলছিল? আপনাদের এখানে আসার আগে আমি হীরালাল শেঠের ওখানে কাজ করতাম, কিন্তু সে 1 নম্বরের কিপটে আর অভদ্র লোক। এত খাটুনির পরেও ঠিকমতো মজুরি দিত না। এই নিয়ে কাল তার সাথে আমার তর্ক হয়েছিল। তারপর কি হলো? কি বললো সে আমাদের নামে? জলদি বলো। হলো এই যে, যখন হীরালাল শেঠের সাথে আমার ঝগড়া হচ্ছিল, তখন সে আমাকে বলল তার চেয়ে বেশি মজুরি পুরো গ্রামে কেউ দেবে না। তখন আমিও তেজের সাথে বলে দিলাম যে গ্রামের সবচেয়ে বড় জমিদার মুকেশ শেঠ
আর সুরেশ শেঠের চেয়ে বেশি মজুরি কেউ দেয় না, তাই তো তাদের ওখানে সবসময় কাজ করার জন্য ভিড় লেগে থাকে। আমি ওখানে কাজ করব, আপনার কাছে আর কাজ করব না। আমি কি ঠিক বলিনি শেঠজি? আরে হ্যাঁ ভাই হ্যাঁ, আসলে আমরাই গ্রামের সবচেয়ে বড় জমিদার, তাই আমাদের কর্তব্য হলো প্রতিটা মজুরকে তার কাজ অনুযায়ী সঠিক মজুরি দেওয়া, এবং কি আমরা মজুরদের সবচেয়ে বেশি মজুরি দেই। বাহ, কি দারুণ কথা বলেছেন শেঠজি। হীরালাল লোকটা খুব খারাপ, কাজ শেষে ঠিকমতো টাকা দেয় না। আমার মনে হয় হীরালাল শেঠ আপনাদের মতো কখনো ভাবতে পারবে না। ওনার মাথায় আপনাদের মতো এত বুদ্ধি নাই। আচ্ছা শেঠজি, এবার আমার কাজটা বলে দিন তো, আমিও কাজে লেগে পড়ি। মুকেশ আর সুরেশ দুজনেই মহেন্দ্রর মিষ্টি কথায় ভুলে গেল এবং তাকে নিজেদের খেতে কাজের সুযোগ দিল। মহেন্দ্র কাজ শুরু করলো এবং বাকি মজুরদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে লাগলো। সে সময়ের আগে আসতো এবং সবার যাওয়ার পর বাড়ি ফিরত। তার পরিশ্রম দেখে দুই ভাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। সুরেশ ভাই, এই মহেন্দ্র তো খুব পরিশ্রমী, ও একাই 4 জনের কাজ করে দেয়। ভালোই হয়েছে সেই দিন ওকে আমরা আটকে নিয়েছিলাম, কি বলো তুমি? জলদি লাইক করো, জলদি সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করো, লাইক এবং সাবস্ক্রাইব করো, এখনই করো। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, ও খুব পরিশ্রমী আর সৎও বটে। আজকালকার দিনে এমন মানুষ পাওয়া খড়ের গাধায় সুই খোঁজার মতো। ভালোই হলো ওই দিন আমরা একে কাজের জন্য নিয়েছিলাম। এমন পরিশ্রমী সৎ ভালো মানুষ সহজে পাওয়া যায় না। এভাবেই কিছুদিন চলল। এক রবিবার সকালে মুকেশ ও সুরেশ ক্ষেত পরিদর্শনে গেল। তারা গিয়ে দেখল মহেন্দ্র রবিবারেও কাজ করছে। আরে মহেন্দ্র ভাই, রবিবারের দিনেও তুমি কাজ করছো? আজ তো বিশ্রাম নিতে পারতে, এত পরিশ্রম করলে অসুস্থ হয়ে যাবে তো। বিশ্রাম? ওটা আবার কি শেঠজি? আমি একা আমার বৃদ্ধা মায়ের সাথে থাকি, বাড়িতে একা বসে কি বিশ্রাম করব? তাই সকালেই চলে আসি আর কাজে লেগে পড়ি, এতেই আমার মন ভালো থাকে। গরিব মানুষ আমি, কাজ করেই খেতে হবে, তাই কাজ করি। কাজ করতে আমার ভালো লাগে। তুমি সত্যিই খুব পরিশ্রমী মানুষ। এক কাজ করো, আজ কাজ থাক, যাও বাড়ি গিয়ে আরাম করো, আজকে আর কাজ করতে হবে না। না শেঠজি, তার প্রয়োজন নেই, আপনারা যান, আমি ঠিক আছি, কাজ করাই আমার পছন্দ। মুকেশ আর সুরেশ ক্ষেত মহেন্দ্রর ভরসায় রেখে চলে গেল। পরদিন সকালে যখন তারা খেতে এলো, দেখলো সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ দেখে তারা দৌড়ে এলো। কি হয়েছে ইন্সপেক্টর সাহেব, এখানে কি করছেন? আমরা তো আগেই এই জমির আসল কাগজপত্র বড় ইন্সপেক্টরকে দেখিয়ে দিয়েছিলাম, তাহলে আপনি এখানে কেন এসেছেন? আচ্ছা, এই জমি তোমাদের, তাই তো? আমি সেটা জানি, সেজন্যই তো তোমাদের দুজনকে জেলে ঢোকাতে এসেছি। চলো, জেলের খাতির খাবে, চলো। জেলে? আমি কিছু বুঝলাম না ইন্সপেক্টর সাহেব, আপনি কি বলতে চান সোজা সাপটা খোলাসা করে বলুন। আমরা জেলে কেন যাব? কি অপরাধ করছি আমরা যার জন্য জেলে যেতে হবে? পরিষ্কার করে বলার কোনো প্রয়োজন নেই, একবার ওদিকে তাকিয়ে দেখো তোমার জমি থেকে কি বেরিয়েছে, তাহলে সব বুঝে যাবে কেন জেলে যেতে হবে। ইন্সপেক্টরের কথা শুনে দুই ভাই যখন নিচে ফিরে তাকালো, দেখল সেখানে তাদের জমিতে একটি সোনার মূর্তি রাখা আছে, যা গতরাতে গ্রাম থেকে চুরি হয়েছিল। মূর্তি দেখে মুকেশ আর সুরেশ দুইজনে চমকে উঠে। তারা কিছুই বুঝতে পারছিল না এই চুরি হওয়া মূর্তি এই জমিনে কি করে। এটা সেই সোনার মূর্তি যা কাল রাতে চুরি হয়েছে। এবার বলো, এই চুরির মূর্তি তোমাদের জমিতে কি করছে? জমি যেহেতু তোমাদের, তাহলে তোমাদেরই জানার কথা এই চুরি হওয়া মূর্তি তোমাদের জমিতে কি করে। সত্যি করে বলো, কখন চুরি করছো এই মূর্তি, আর এই চুরির সাথে কে কে জড়িত? এখন যদি সত্যি কথা না বলো, পরে কিন্তু এর শাস্তি আরো খারাপ হবে। বিশ্বাস করুন, এই মূর্তির ব্যাপারে আমি বা সুরেশ কিছুই জানি না। আমরা এই মূর্তির সম্পর্কে কিছুই জানি না। এটা আমাদের জমিতে কিভাবে এলো আমরা তো জানি না। এই মূর্তি আমি চুরি করি নাই। আমাদের জমিতে কে রেখে গেছে তাও জানি না। আমরা আমাদের জমিতে এই মূর্তি লুকিয়ে রাখি নাই। জলদি লাইক করো, জলদি সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করো, লাইক এবং সাবস্ক্রাইব করো, এখনই করো। আরে বাহ, তোমাদের জমিতে মূর্তি পাওয়া গেল, আর তোমরা এর সম্পর্কে কিছু জানো না। অজুহাত তো দেখছি ভালোই তৈরি করতে পারো। এখন আর অজুহাত দিও না, আমরা সব বুঝে গেছি। তোমরা আগে গ্রামে চুরি করো আর তারপর নিজের জমিতে লুকিয়ে রাখো। না থানাদার সাহেব, আমরা কিছু করিনি, আর এই মূর্তির সম্পর্কে কিছুই জানি না। জমিতে এসব কোথা থেকে এলো আমরা জানি না। এসব চক্রান্ত, আমাদের ফাঁসানো হচ্ছে। বিশ্বাস করুন, আমরা এই সোনার মূর্তি চুরি করি নাই। চমৎকার, নিজের জমি থেকে চোরাই মাল বেরোতেই কথা পাল্টে ফেলছো। জমি তোমাদের, জমিতে মূর্তি অন্য কারো হবে, সেটাও তো তোমাদের হবে, নাকি ভূতে এসে মূর্তি রেখে গেছে? ঠিক তখন এই বিপদ থেকে বাঁচার জন্য দুই ভাই ফোন দিয়ে আটতে শুরু করলো। আরে শেঠজি, পুলিশ কেন এসেছে? কিছু হয়েছে কি? হ্যাঁ মহেন্দ্র, দেখো, জানি না কোথা থেকে আমাদের জমিতে এই চোরাই সোনার মূর্তি এলো। পুলিশ এসে বলছে আমরা নাকি এই মূর্তি চুরি করে জমিতে পুঁতে রাখছি। কি? সোনার মূর্তি? সোনার মূর্তি হলে তো অনেক দাম হবে। এ তো অনেক বড় বিপদে পড়ে গেলেন আপনারা। হ্যাঁ মহেন্দ্র, এখন তুমিই কোনো বুদ্ধি দাও যাতে আমরা বেঁচে ফিরি। পুলিশ বলতাছে জেলে যেতাম, কি করব বুঝতে পারছি না।
আমি তো এই মূর্তির সম্পর্কে কিছুই জানি না। আমাদের বাঁচাও মহেন্দ্র। তিনজনকে ফিসফিস করতে দেখে ইন্সপেক্টর বললেন, চলো, এখন আর কোনো ফোন দিয়ে এটে লাভ নেই। দুজনের মধ্যে একজন তো নির্ঘাত জেলে যাবেই। এখন তোমরাই ঠিক করো কে যাবে। মুকেশ, তুমি যাবে নাকি সুরেশ তুমি যাবে? জলদি ঠিক করো কে জেলে যাবে। ইন্সপেক্টর সাহেব, আমাদের 5 মিনিট সময় দিন, আমরা ঠিক করে আসছি কে জেলে যাবে। মুকেশ, সুরেশ আর মহেন্দ্র কিছুটা দূরে গেল। তারা নিজের মধ্যে কথা বলতেছিল কি করা যায়। দেখুন মালিক, 2 ভাইয়ের জেলে যাওয়ার চেয়ে একজন যাওয়া ভালো। এখন আপনারা ভাবুন কে যাবেন, কারণ আপনাদের জমি থেকে চোরাই মূর্তি বের হয়েছে আর পুলিশ আপনাদের মধ্যে যে কোনো একজনকে জেলে নিয়ে যাবে বলছে। মহেন্দ্র ভাই, আমরা কেউই জেলের ভেতরে যেতে চাই না। আমরা জমিদার মানুষ, আমরা জেলে গেলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি কোনো বুদ্ধি লাগাও যাতে আমরা দুজনেই বেঁচে যাই, কেউ যেন জেলে যেতে না হয়। মালিক, একটা কথা বলি, এই সোনার মূর্তি দেখে মনে হচ্ছে এটা কোনো বড় লোকের। যদি তারা জানতে পারে যে আপনারা চুরি করেছেন, তবে আপনাদের যাবজ্জীবন কারাদণ্ড তো নিশ্চিত। এবার আপনারা ঠিক করুন কি করবেন। মুকেশ আগে থেকেই ভয় পেয়েছিল। মহেন্দ্রের কথা শুনে সে ঘাবড়ে গিয়ে পুরো সত্যিটা বলে ফেলল। এই কথা শুনে মহেন্দ্র চমকে ওঠে আর মনে মনে ভাবতে লাগলো, এই তো সত্যি কথা বের হয়েছে। দেখো মহেন্দ্র ভাই, সত্যি কথা বলতে গেলে এই জমি তো আমরা মাত্র কয়েক মাস আগে হাতিয়েছি আমাদের চাচাতো ভাই হীরালালের থেকে। এই জমিটা মূলত হীরালালের। হীরালাল এই জমির মালিক। জমি দখলের কথা শুনে মহেন্দ্র এমন ভান করল যেন সে কিছুই জানে না। জলদি লাইক করো, জলদি সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করো, লাইক এবং সাবস্ক্রাইব করো। এখনই করো। কি বললেন মালিক? জমি হাতিয়েছেন? আমি কিছু বুঝলাম না, একটু পরিষ্কার করে বলুন। আমি তো জানি এই জমি আপনার, আর এই জমিতে তো চাষাবাদ আপনারা করতেছেন। তাহলে এই জমি হীরালালের হবে কি করে? এতদিন তো যত ফসল হলো তা তো আপনারা নিলেন। মুকেশ জমি দখলের পুরো কাহিনী মহেন্দ্রকে খুলে বলল। সবকিছু শোনার পর মহেন্দ্র বলল, মালিক, আমার কাছে একটা বুদ্ধি আছে। আপনারা ইন্সপেক্টর বর্মাকে গিয়ে বলে দিন যে এই জমি আসলে হীরালাল শেঠের। আপনারা শুধু কয়েক মাসের জন্য কাজ করার জন্য জমিটা নিয়েছেন, বাকিটা আমি সামলে নেব। যান মালিক, গিয়ে বলে দিন, তাহলে দেখবেন আপনাদের কাউকে জেলে যেতে হবে না। কিন্তু মহেন্দ্র, এতে তো আমাদের জমি হাতছাড়া হয়ে যাবে। এই জমিতে ভালো ফসল হয়, তাই তো আমি হীরালালের থেকে জমিটা হাতিয়েছিলাম। এখন এই কথা বললে জমির মালিক তো হীরালাল হয়ে যাবে। আরে মালিক, আপনারা এখনো আমার বুদ্ধিটা বুঝলেন না? আপনারা যখন বলবেন এটা হীরালাল শেঠের জমি, তখন পুলিশ কাকে ধরবে? হীরালালকে। আর হীরালাল জেলে গেলেই এই জমি আপনারা আবার দখল করে নেবেন। বুঝলেন তো? এতে আপনারা বেঁচেও যাবেন আর জমিও আপনাদের কাছে থাকবে। মহেন্দ্রের বুদ্ধি শুনে 2 ভাই অবাক হয়ে গেল। মুকেশ আর সুরেশ দুইজনে মহেন্দ্রের বুদ্ধি পছন্দ হলো। বাহ মহেন্দ্র ভাই, তোমার তো অনেক বুদ্ধি। আজ পর্যন্ত তুমি তোমার শ্রম দিয়ে আমাদের খুশি করেছিলে, আজ তোমার বুদ্ধি আমাদের প্রাণ বাঁচাবে। আমরা তোমাকে পুরস্কার করব। তারা ইন্সপেক্টরের কাছে গিয়ে ঠিক তাই বলল যা মহেন্দ্র শিখিয়ে দিয়েছিল। সাহেব, এই জমি আমাদের না, আমরা শুধু কাজ করছি। এই জমি হীরালালের। জমি যেহেতু হীরালালের, সেহেতু এখানে লুকানো চুরি হওয়ার মূর্তি হীরালালের। বাহ, যখন নিজে ফেসে গেছো তখন অন্যকে ফাঁসাতে চাইছো। একটু আগে বলছো জমি তোমাদের, সব কাগজ তোমাদের আছে, বড় সাহেবও নাকি তোমাদের কাগজ দেখেছে। এখন বলছো এই জমি হীরালালের। কোনটা সত্যি কথা? সত্যি কি তা খোলসা করে বলো। ইন্সপেক্টর সাহেব, এই জমি আমাদের নয়। আমরা তো শুধু কাজ করার জন্য এই জমি আমাদের চাচাতো ভাই হীরালালের থেকে নিয়েছিলাম। বিশ্বাস না হলে মহেন্দ্রকে জিজ্ঞাসা করুন, এই জমি হীরালালের। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এই জমি হীরালাল শেঠের। মুকেশ শেঠ আর সুরেশ শেঠ তো কয়েকদিন হলো এখানে কাজ শুরু করেছেন। ইন্সপেক্টর তখন মহেন্দ্রকে হীরালালকে ডেকে আনতে বললেন। মহেন্দ্র হীরালালকে ডেকে আনলো, কিন্তু হীরালাল তার সাথে পুরো জেলার কালেক্টরকে নিয়ে এলো। ইন্সপেক্টর কালেক্টরকে দেখে সালাম দিলেন। এখানে কি চলছে? এত জটলা কেন? কি সমস্যা? ইন্সপেক্টর পুরো কাহিনী কালেক্টরকে শোনালেন। নিজেদের বিপদে পড়তে দেখে মুকেশ বলল, না সাহেব, আমরা আসলে জমিটা হাতিয়ে নেবার ষড়যন্ত্র করছিলাম, কিন্তু এখন আমাদের এই জমি চাই না। আপনি চাইলে আমরা মামলাও তুলে নেব। কালেক্টর হীরালালকে জিজ্ঞাসা করলেন সোনার মূর্তির ব্যাপারে। আরে সাহেব, এটা তো আমারই সোনার মূর্তি। এই সব কিছু ছিল আমাদের একটা পরিকল্পনা, যাতে এদের মুখ থেকে সত্যিটা বের করা যায়। আমাদের ক্ষমা করে দিন ইন্সপেক্টর, আমরা লোভে পড়ে গিয়েছিলাম। জলদি লাইক করো, জলদি সাবস্ক্রাইব করো, জলদি সাবস্ক্রাইব করো, লাইক এবং সাবস্ক্রাইব করো। এখনই করো। আমরা আর কখনো এমন ভুল করব না, আর জমিটাও হীরালাল ভাইকে ফিরিয়ে দেব। ভুল তো তোমরা করেছো, তার শাস্তি তো পেতেই হবে। মুকেশ আর সুরেশ ক্ষমা চাইতে শুরু করলো। হীরালাল তাদের ক্ষমা করে দিল এবং ইন্সপেক্টরকে অনুরোধ করে মামলা তুলে নিল।